আগামীকাল সোমবার শাহবাগ শহীদ মিনারে সমাবেশ এবং মার্চ টু ঢাকার ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকার পতনের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের মধ্যে নতুন এই কর্মসূচি ঘোষণা দিয়েছে তারা। এর পাশাপাশি সকালে শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেলে শহীদ মিনারে নারী সমাবেশ করা হবে। নিহতদের স্মরণে শহীদ স্মৃতি ফলক উন্মোচন করা হবে। সকাল থেকে শাহবাগ মোড় সহ রাজধানীর উত্তরা, বাড্ডা, মিরপুর সহ রাজধানীর বেশ কিছু এলাকাতেও অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং নিম্ন আদালতের ভেতরে ভাঙচুর এবং বেশ কিছু যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। অসহযোগ আন্দোলনের সহিংসতায় সারা দেশে এখন পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছে। সহিংসতায় আহত হয়েছে শতাধিক। এর মধ্যে ৭১ টিভির ৩ সাংবাদিক সহ আরও কয়েকজন সাংবাদিক রয়েছেন। এছাড়াও দেশের নানা এলাকায় সরকারি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে এবং যেটা শুরুতে বলছিলাম, এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আজকে সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। সাথে ৩ দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। দেখা যাচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ কোনো পয়েন্টই তো বাদ গেল না। সবগুলোতেই বিক্ষোভ সংঘর্ষের খবর আমরা পাচ্ছি দিনভর। সহকর্মী মহিম মিজান আছেন, তার কাছ থেকে একটু আপডেট জানার চেষ্টা করি। মহিম, আমন্ত্রণ আপনাকে। এবং যে ঘটনাবহুল দিন আজকে আমরা পার করছি, সব কিছু একবারে শুনতে গেলে স্বল্প সময়ের মতো হবে না। পুরোটা আপনার পর্যবেক্ষণ থেকে বলবেন। সবচেয়ে বেশি সহিংসতার খবর কোথা থেকে এসেছে, সেই ছবিগুলো আপনি দেখেছেন, পুলিশের অবস্থান আসলে কী ছিল, এবং হতাহতের খবরটা আমাদেরকে জানাবেন মহিম। সবচেয়ে বেশি সহিংসতা ঘটেছে যেটি রাজধানীর সায়েন্স ল্যাব এবং ধানমন্ডি এবং জিগাতলা এলাকা। এটি সকাল থেকেই আসলে এই জায়গাটি খুবই উত্তাল ছিল এবং সেখানে দফায় দফায় সংঘর্ষ, নানান ধরনের সংঘর্ষ। ৩ পক্ষ আসলে এখানে আমি যতদূর দেখেছি, পুলিশ, তারপরে যারা আন্দোলনকারীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং সেই সাথে সরকার সমর্থিত যে দলগুলো, সংগঠনগুলো রয়েছে, তাদের নেতাকর্মীদের রাস্তায় অবস্থান দেখেছে আর কি, সায়েন্স ল্যাব এবং জিগাতলা এবং এর আশেপাশে ধানমন্ডির আশেপাশের এলাকাগুলোতে। সেখানে এখনও পর্যন্ত কিন্তু এক ধরনের ভীতিকর পরিস্থিতি, যেটিকে বলে থমথম অবস্থা বিরাজ করছে এবং সাধারণ মানুষ আসলে এখন তো আপনার 6টা পেরিয়ে গেল, সান্ধ্য আইন সেই দৃষ্টিতে শুরু, কিন্তু এর আগ পর্যন্ত যে বিষয়টি ঘটেছে যে আসলে সেই এলাকার শুধু নয়, আমি প্রেস ক্লাব এলাকাতে দেখেছি, প্রেস ক্লাব এলাকায় টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ এগুলো করা হয়েছে এবং প্রেস ক্লাবের মেইন ফটকের সামনে যে মেট্রো রেল স্টেশন, তার নিচে কাঠ, পুরনো কাঠ, এই সমস্ত বিষয় জায়গাগুলোতে আসলে আগুন দেওয়া হয়েছে এবং তাদেরকে, আন্দোলনকারী হোক বা তাদেরকে প্রতিহত করবার জন্য সরকার সমর্থিত দলের নেতাকর্মীরা হোক, তাদেরকে আসলে মোকাবেলা প্রতিহত করবার জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এরপরে আপনি যে বাড্ডায় ঘটনা ঘটেছে, সেখানে আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু 3টা পক্ষ ছিল, পুলিশ ছিল, সরকার দলীয় সমর্থন নেতাকর্মীরা ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা অসহযোগের ডাক দিয়েছে তারাও ছিল। উত্তরায় সকাল থেকে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, একই দৃশ্য পুরোটি আসলে একটু একটু করে বলতে গেলে আপনি যেটি বলেছেন আসলে দীর্ঘ সময় লেগে যাবে। রাজধানী জুড়ে মিরপুরে হয়েছে, মিরপুর 10 নম্বর হয়েছে, এবং একটা ধারণা আমি পেয়েছি। দেখুন, মিরপুর 10-এর কথা আপনি বলছিলেন, আমরা জানি যে 6টা থেকে কারফিউ এবং ইতোমধ্যেই 10 মিনিট পার হয়ে গেছে, তার মানে কারফিউ তো শুরু হয়ে যাওয়ার কথা। মানে আপনার কাছে কি খবর আছে, যারা আন্দোলন করছিলেন, অবস্থান নিচ্ছিলেন, বিক্ষোভ করছিলেন, তারা কি সেই জায়গা থেকে সরে এসছে নাকি এখন অবস্থান করছে? এখনও আসলে অবস্থান করছে, কারণ আপনি জানেন যে কারফিউর আগে যে অবস্থা, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রাজধানী জুড়ে প্রায় যান চলাচল সকাল থেকে যদি একটু শুরু হয়, দুপুরের পর থেকে কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। তো যারা শাহবাগে অবস্থান করছিল, এই কোটা আন্দোলনের নেতাকর্মীরা এবং তারা যারা আন্দোলনের সঙ্গে সমর্থন করেন, আন্দোলনকে সমর্থন করেন, অসহযোগকে, তারা যে বিভিন্ন জায়গায় ফিরবে, আসলে ফেরার জন্য যে তারা পায়ে হেঁটে সব বেশিরভাগই যেতে হচ্ছে, কারণ তাদেরই আন্দোলনের কারণে যান চলাচল ব্যাহত ছিল, যান চলাচল বন্ধ হয়েছে এবং তাদেরকে ফেস করতে গিয়ে, মোকাবেলা করতে গিয়ে যে সংঘর্ষ সংঘাত হয়েছে, সে কারণে কিন্তু যে গণপরিবহন সেগুলো চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। এখন যখন কারফিউ চলছে তখন কিন্তু রাস্তায় একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে, যে যার জায়গা থেকে, কারণ যেহেতু আগামীকাল সোমবার তাদের নতুন কর্মসূচি আছে, এই কর্মসূচি শেষ, সেই কর্মসূচিকে কেন্দ্র করে আসলে তাদের পরবর্তী ধাপ। সুতরাং এই মুহূর্তে তো রাস্তায় থাকবার এমনিতেই সুযোগ নেই, আর তাদের কর্মসূচির সন্ধ্যার পরে থাকবারও কথা নয়। তারপরেও শাহবাগ এর আশেপাশে এলাকায় তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
রয়েছেন, কর্মীরা রয়েছেন বলে একটু একটু জানা যাচ্ছে যে তারা বিভিন্ন স্থানে সেখানে অবস্থান করছেন এবং তারা বাড়ি ফিরে যাওয়ার চেষ্টা করছেন। এই সারাদিনে সংঘর্ষের রাজধানীতে কিন্তু দুজন মারা গেছেন, একজন শিক্ষার্থী, আপনি আগের প্রশ্নটি যেটি জানতে চেয়েছেন, একজন ছাত্র মারা গেছেন রাজধানী হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের আবদুল্লাহ সিদ্দিকী। সে বিকেল 4:45টার দিকে আসলে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়, সেখানে মারা যায়। এবং আরেকজন মারা গেছেন জহিরুদ্দিন নামে, সেও কিন্তু বিকেলে এক গুলিস্তান এলাকা গুলিবিদ্ধ হয়ে মিটফোর্ড মেডিকেল হাসপাতালে গেলে সে মারা যায়। এই রাজধানীতে আসলে এই দুইজন মৃত্যুর খবর এই ঘটনাকে কেন্দ্র করে না করে আসলে এবং আহত হয়েছে কিন্তু 120 জনের মতো, যার মধ্যে এখনো পর্যন্ত প্রায় 33 জন বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং বাকিদেরকে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তো আসলে সারা দিন জুড়ে, রাজধানী জুড়ে যা হয়েছে সারা দিন ভর, আসলে সেটি বলতে বিস্তৃত সময় প্রয়োজন। আমরা আলাপ শেষ করবো, তার আগে একটু ধারণা দিয়ে দেবেন এখন কি খবর আছে আপনার কাছে, মানে রাজধানীর কোন কোন পয়েন্টগুলো কিছুটা হলেও শান্ত হয়েছে? আপনার রাজধানীর যেটি বলছি, পুরোনো পল্টন মোড়, এই জায়গাটি একটু শান্ত, কাকরাইল মোড় এই জায়গাটি একটু শান্ত, কাকরাইল এবং এই আশেপাশে এলাকা, যে কেপিআই এলাকা বিশেষ করে এই জায়গাগুলো একটু শান্ত, এবং ফার্মগেট এলাকা কিছুটা হলে শান্ত। কারণ বাজার এলাকায় এখন একটু থমথম অবস্থা বিরাজ করছে, কারণ হচ্ছে যে দুপুরের পর থেকে এখানে কিন্তু বিক্ষোভকারী, তারপরে আন্দোলনকারীদের সাথে এখানকার যে, আবার বলছি যে আওয়ামী লীগের যে সমর্থিত যে অঙ্গ সংগঠনগুলো তাদের সাথে পুলিশের সাথে টিয়ারসেল, রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটেছে কারণ বাজারে। যেহেতু কারফিউ জারি হয়েছে সেহেতু আসলে এটি আস্তে আস্তে প্রশমিত হচ্ছে। তো রাত যত, সন্ধ্যার পর অন্ধকার যত হবে ততই হয়তো বা রাজধানীর বিভিন্ন জায়গায় এই যে উত্তেজনা, এইটি একটু কমে আসতে শুরু করবে। এবং আগের যে কারফিউর চিত্র আমরা দেখেছি, যে আসলে কারফিউ বলতে একটু ঢিলাঢালা ছিল, সবাইকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একটু সাথে যারা জরুরি কাজে বেরিয়েতেন তাদেরকে হয়তো কিছু বলতো না বা তেমন প্রশ্নের সম্মুখীন হতো না। আজকের কারফিউ আপনি জানেন, এর পরেও 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং আজকের কারফিউ যে প্রেক্ষিতে জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য, আসলে সাধারণ মানুষ যদি অপ্রয়োজনীয় রাস্তায় নামে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশ্নের সম্মুখীন হতেই হবে। কারণ হচ্ছে যে সার্বিক নিরাপত্তার স্বার্থে, এটি আসলে বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে সার্বিক নিরাপত্তার স্বার্থে সবাই যেন এই কারফিউ মেনে চলে। এই হচ্ছে মানে এই মুহূর্ত পর্যন্ত আসলে সব। অনেক ধন্যবাদ মহিম, আসলে খুব চমৎকার করে আসলে পুরো সার্বিক পরিস্থিতি আপনি বর্ণনা করলেন। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে কথা হবে। সহকর্মী মহিম মিজান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং কি হলো দিনভর সে খবর আমরা আসলে তার কাছ থেকে জানার চেষ্টা করলাম। এবং শিরোনামে যেটা বলছিলাম যে দিনভর আদালত পাড়ায় কিন্তু চোখ ছিল সবার। আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে পুলিশকে কি নির্দেশ দেয় হাইকোর্ট এবং শেষ অবধি সেই নির্দেশনা এলো। নির্দেশনাটা কি এবং পরবর্তী ধাপগুলো কি, সবটা নিয়ে কথা বলবো ছোট্ট একটা বিরতি, ফিরে এসে।